হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। দেখো, আমরা লেসন 9 আজকে এটা পড়ব। পেজ নাম্বার হচ্ছে 87। ওকে, তারপর দেখো কি কি সম্পর্কে আছে এটা, জে সি বোস এ বিউটিফুল মাইন্ড। আচ্ছা, জে সি বোস ছবিটা দেখে সকলে আমরা বুঝতে পারছি টেক্সট বই, তাই তো? কে না, উনি হচ্ছেন বিখ্যাত সায়েন্টিস্ট জগদীশ চন্দ্র বোস, তাই তো? তাহলে আমরা একটু শুরু করার আগেই বুঝতে পারছি বা গেস করতে পারছি যে হয়তো ওনার জীবন সম্পর্কেই এই টেক্সটটা লেখা আছে, এই টেক্সটে উল্লেখ আছে, তাই তো? তো চলো আমরা একটু পড়ি ওনার সম্পর্কে। বলছে, দেখো, যখন কোনো এই যে এর আগে আমাদের পরিষ্কার হওয়া দরকার। দেখো, যখন কোনো বিখ্যাত লোকের সম্পর্কে লেখা হয় তখন তাকে সেটাকে বিখ্যাত লোকের জীবনী নিয়ে বা জীবন নিয়ে লেখা হয় তখন সেটাকে বলা হয় বায়োগ্রাফি, হলো বা জীবনী। আর যখন কোনো লোক বা নিজেরা নিজের নিজের জীবন সম্পর্কে লেখে তখন তাকে বলা হয় অটো বায়োগ্রাফি, হলো। সেটাকে বাংলাতে কি বলা হয়? আত্মজীবনী। এটুকু আশা করি সবাই বুঝতে পারলে। তাহলে এই জেসি বোস এ বিউটিফুল মাইন্ড, এটা আমরা পড়ার পর বলবো যেটা বায়োগ্রাফি না অটোবায়োগ্রাফি। ওকে, তাহলে চলো একটু পড়ি। বলছে, দেখো এবার বলে দিচ্ছে, এ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান। যে একটা জীবনী হচ্ছে কোনো একজন মানুষের জীবনের গল্প। ইউজুয়ালি এমিনেন্ট, এমিনেন্ট মানে প্রখ্যাত বা বিখ্যাত, এরকম বোঝায়। দ্য পার্সন মে বি অ্যালাইভ অর ডেড, সে মানুষটি জীবিত থাকতে পারেন অথবা মারাও যেতে পারেন। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামবডি আদার দ্যান দ্য পার্সন হিমসেলফ। ওই যেটা বললাম আমি, যে জীবনীগুলি সবসময় লেখা হয় অন্য কারোর দ্বারা, যার জীবন তিনি ছাড়া। মানেটা কী দাঁড়ালো? মানেটা হলো জীবনী লিখতে কোনো বিখ্যাত লোকের জীবনী কেবলমাত্র কোনো বিখ্যাত লোকের লেখা হয়, সেটাকে অন্য কেউ তার জীবন সম্পর্কে লেখেন। ওকে, উই রিড বায়োগ্রাফিজ অফ এমিনেন্ট পারসন সো দ্যাট উই মে লার্ন অ্যাবাউট দেম অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম। কি? উই রিড বায়োগ্রাফিজ অফ এমিনেন্ট পারসনস, আমরা পড়ি বিখ্যাত লোকেদের জীবন সম্পর্কে, জীবনী সম্পর্কে, দ্যাট যে উই মে লার্ন, আমরা শিখতে পারি অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে, অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম, এবং তাদের মতো করে চেষ্টা করতে পারি। কি চেষ্টা করতে পারি? তাদের মতো করে আমরা আমাদের লাইফের অ্যাক্টিভিটিগুলো ঠিক করতে পারি, তাই তো? আচ্ছা চলো, এবার যারা কিছু প্রশ্ন আছে। ক্যান ইউ নেম এনি এমিনেন্ট পার্সন অফ ইউর ডিস্ট্রিক্ট? তুমি কি তোমার জেলার কোনো বিখ্যাত লোকের নাম বলতে পারবে? সবাই জানো দু একজনের। হু ইজ দ্য পার্সন ইন দিস পিকচার? এই ছবিতে যে ছবিটা যেটা দেখাচ্ছি, এই ব্যক্তিটি কে? ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিম? তুমি কি তার সম্পর্কে কিছু জানো? দেখো, আমরা ইউনিট 1টাই পড়বো আজকে। কোনটা পড়বো আমরা? মূলত ইউনিট 1টা। কী বলতে, দেখো শুরু করি। হিস্টোরিক্যালি ইন 1895, ঐতিহাসিকভাবে 1895 সালে, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ভারত ছিল ব্রিটিশদের শাসনাধীনে। আমরা সকলেই জানি যে 1947 সালের 15ই আগস্ট এর আগে অবধি ব্রিটিশ ভারতের শাসনাধীনে ছিল, ভারত ব্রিটিশদের শাসনাধীনে ছিলেন। তো সেটাই বলছে যে ঐতিহাসিকভাবে 1895 সালে ভারত ব্রিটিশদের শাসনাধীনে ছিল। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। একটা অন্য ইতিহাস বা ভিন্ন ইতিহাস বা আলাদা একটা ইতিহাস তৈরি হয়েছিল কোথায়? কলকাতার টাউন হলে। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্ম বাই জগদীশ চন্দ্র বোস, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজের সবাই আমরা নাম শুনেছি, পরবর্তীকালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়। প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক
অধ্যাপকের একটা আগ্রহজনক ডেমনস্ট্রেশন মানে হচ্ছে একটা কাজ যে কাজ সম্পর্কে মানুষের সামনে কিছু তুলে ধরা হয় এবং সে সম্পর্কে ব্যাখ্যা করা হয়, যেটা কিভাবে হলো, ওকে, সেটাকে বলা হয় ডেমনস্ট্রেশন। তো সেরকম ধরনের একটা আগ্রহজনক ডেমনস্ট্রেশন বা প্রদর্শনী করা হয়েছিল, যা দেখানো হয়েছিল জগদীশচন্দ্রের দ্বারা, যিনি ছিলেন একজন সহকারী অধ্যাপক প্রেসিডেন্সি কলেজের। এভরিওয়ান ওয়াজ ওভাররড, প্রত্যেকেই হয়েছিলেন অভিভূত। হোয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেল ফ্রম দ্য লেকচার হল টু এ থার্ড রুম অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে। প্রত্যেকে অভিভূত হয়ে গিয়েছিলেন। ওভাররড মানে অভিভূত হয়ে যাওয়া, ওভার রড, অভিভূত হয়ে যাওয়া। হলো, তারপর দেখো কি আছে, হোয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে হচ্ছে, তোমরা এটা সাধারণত ফিজিক্যাল সায়েন্সে পড়ো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। হলো, এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তোমরা ফিজিক্যাল সায়েন্স সবাই পড়েছো। তো শুনি আমরা একটু কী বলছে। প্রত্যেকে অভিভূত হয়ে গিয়েছিল। হোয়েন মানে যখন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেলড ফ্রম লেকচার হল টু এ থার্ড রুম অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে। যখন একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ তার ওই গৃহ থেকে বা বক্তৃতা ঘর থেকে অন্য একটি 3 নম্বর একটা ঘর, যেটা হচ্ছে 75 মিটার দূরে, সেই দূরে তার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা যাতায়াত করেছিল, মানে পৌঁছে গিয়েছিল। দিস ওয়েভস পাস থ্রু 3 সলিড ওয়ালস। এই তরঙ্গটা কি করেছিল, 3টে দেওয়াল পরপর ভেদ করে সেই 3 নম্বর দেওয়ালে গিয়ে বা সেই 3 নম্বর ঘরে গিয়ে প্রবেশ করেছিল। দেখো, আমরা যদি ঘরে জানলা দরজা মেরে রাখি, তাহলে যখন সাউন্ড, একটা গান শুনি বা সাউন্ড করে একটা সাউন্ড হয়, বাইরে থেকে শোনা যায় না, তাই তো? তো সেটাই বলতে চাইছেন যে এই রকম 3টে সলিড ওয়াল, যে দেওয়াল, তো সেই দেওয়ালগুলোকে অতিক্রম করে, 3টে দেওয়াল অতিক্রম করে গিয়ে 3 নম্বর ঘরে সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা পৌঁছেছিল। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলছে এটা একটা হচ্ছে উল্লেখযোগ্য, অ্যান্ড পাথ ব্রেকিং মানে একটা, যেটাকে বলা হয় সামনে একটা নতুন দিশা খুলে দেওয়া বা পথ খুঁজে দেওয়া, হলো ঘটনা। হুইচ পেভ দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা পরবর্তীকালে কি করেছিল, যেটা পরবর্তীকালে যে বিভিন্ন রকমের গবেষণা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা বিভিন্ন সায়েন্স বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে যে গবেষণা হয়, সেই গবেষণার পথটাকে উন্মুক্ত করেছিল বা খুলে দিয়েছিল। দেখো, আর আমরা আরেকটু এগোবো। Born on 13 November 1858 at Bikrampur, now মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। জন্মগ্রহণ করেছিলেন 30শে নভেম্বর 1835 সালে বিক্রমপুরে, তৎকালীন বিক্রমপুরে, বর্তমানে কি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস। জগদীশচন্দ্র বোস ছিলেন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তি। এ ফিজিসিস্ট, এ বায়োলজিস্ট, এ বোটানিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। হলো, তিনি ছিলেন একজন পদার্থবিদ, জীববিদ, বোটানিস্ট, উদ্ভিদবিদ, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন, এবং তিনি কল্পবিজ্ঞানও লিখেছেন। কল্পবিজ্ঞান হচ্ছে, দেখো, কল্পনা করে বিজ্ঞান কতদূর এগোতে পারে, ঠিক আছে, সেটা আমাদের কল্পনাতে আগাম তুলে ধরা। আমাদের সময় একটা কল্পবিজ্ঞানে একটা
গল্প পড়েছিলাম, তো ঠিক এখন এই লকডাউনের কারণে আমরা সেটাই দেখছি যে অনলাইন বা কম্পিউটারাইজ সিস্টেমে পড়াশোনা, কোশ্চেন দিয়ে দেওয়া, পরীক্ষা দেওয়া, ঠিক আছে, অনলাইনে পড়ানো, এটা ঠিক অনেক দিন আগেই আমাদের একটা টেক্সটেই ছিল সেটা হচ্ছে সায়েন্স ফিকশন, আমার ভালোভাবে মনে আছে, তো সেটা আমরা পড়েছিলাম। তো সেটা হচ্ছে প্রায় 1 থেকে 150 বছর আগে একজন রাইটার কল্পনা করে ওটা লিখে গিয়েছিলেন, সেটা আজকে আমরা 2020 সালে দেখতে পেলাম। ঠিক তিনি এই ধরনের লেখালেখিও তিনি করতেন। হিজ ফাদার ভগবানচন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তার পিতা ভগবানচন্দ্র বোস ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। ব্রাহ্ম সমাজ সকলের নাম শুনেছ, আমাদের বাঙালি সমাজে কুসংস্কার দূরীকরণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কুসংস্কার দূরীকরণ ও সমাজ সংস্কারে। তো তার বাবা ভগবানচন্দ্র দাস ছিলেন এই সমাজ সংস্কার একটা সংগঠন ব্রহ্ম সমাজের নেতা। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর। তিনি কাজ করেছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে, ফরিদপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস, এবং অন্যান্য জায়গাতেও। ওকে, তাহলে আজকে আমরা ঠিক এইখানেই শেষ করব। তো দেখো এর মধ্যে যে মানেগুলো একটু অসুবিধা হতে পারে সেগুলো একটু লিখে দিই। যেমন হচ্ছে রিমার্কেবল, উল্লেখযোগ্য। তারপর হচ্ছে ডাইভার্স, বহুমুখী বা বিচিত্রময়। ট্যালেন্টস, প্রতিভাধর হলো। আচ্ছা, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা এটা কিছু গ্রামাটিক্যাল দিকটা দেখবো এই অংশটুকুর মধ্যে কী কী উল্লেখযোগ্য গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আছে, একটু তুলে নাও। দেখো ঠিক থার্ড লাইনটা, অ্যান ইন্টারেস্টিং demonstration was performed by জগদীশ চন্দ্র বোস হলো অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর of প্রেসিডেন্সি কলেজ। দেখো এটা ওয়াজ পারফর্মড বাই, তাই তো আমরা বুঝতে পারছি যে এটা কি পাস্ট টেন্সে আছে, কি পাস্ট ইনডিফিনাইট টেন্সের কি আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস আছে, তাই তো। তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে কি হবে বলো তো, দেখি তাহলে কি হয়। ওকে, তাহলে কি জগদীশ চন্দ্র বোস, এটা একটু দেখে নাও আগে, তারপরে আমরা দেখছি। জগদীশ চন্দ্র বোস দেখো এই সেন্টেন্সটার এইটা হচ্ছে এই টোটাল প্রথমে এই সেন্টেন্সটার এখান থেকে এইটুকু, এই সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা, অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন হলো। অবজেক্ট কোনটা,
ঠিক এইটা জগদীশচন্দ্র বোস থেকে পুরোটা হলো। তাহলে আমরা এর আগে লিখে নিই কি, জগদীশচন্দ্র বোস হলো, সরি, জগদীশচন্দ্র বোস অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ হলো। এবার আমরা কি জানি যে এটাকে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি, এতক্ষণ এটা প্যাসিভ ছিল, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় কি দেখো ওটা কি আমরা জানি যে ওয়াজ পারফর্মটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। তো এটা যদি ওয়াজ থাকে তাহলে আমরা কি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট ওয়াজটা বসাতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে কি বসাবো? ঠিক এই ফর্মটা বা পাস্ট ফর্মটা। তাহলে কি, জগদীশচন্দ্র বোস অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ পারফর্মড কি, তারপরে অবজেক্টটা পারফর্মড অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন হলো। এইটুকু। তারপর দেখো ঠিক ফার্স্ট প্যারাটার শেষের লাইনটা, দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা এটা বুঝতে পারছি। দেখো হুইচ দিয়ে কী করা আছে, এটা দুটো সেন্টেন্সকে যুক্ত করা আছে। তাহলে হুইচ দিয়ে দুটো সেন্টেন্সকে মানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স আছে। তাহলে এটা আমরা কী বুঝতে পারছি, যেটা এখানে একটা কি সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো। হুইচ ইউজ করে কি করা হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়েছে, হুইচ। আচ্ছা দেখো আমরা এটা কি ক্লজে আছে একটু দেখে নিই। বলছে দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট, এটা ছিল একটা উল্লেখযোগ্য এবং দিশা উন্মুক্তকারী একটা ঘটনা। হুইচ, তাহলে কোনটা, ওই দুটোই কোন দুটো, রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট। হুইচ এটা কী করছে, দেখো হুইচের মাধ্যমে তার পরের অংশটুকু কী হচ্ছে, রিলেট করা হচ্ছে। রিলেট করা হচ্ছে, মানে যোগ, দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করছে। কি না, যেটা পেভ দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা পরবর্তী পৃথিবীতে বা ভবিষ্যৎ পৃথিবীতে গবেষণাকে আরও, যেটাকে বলা হয় গবেষণাকে আরও উন্মুক্ত করেছিল, ঠিক আছে, বা গবেষণার পথকে আরও প্রশস্ত করেছিল। ওকে, তাহলে কী হলো, হুইচের মাধ্যমে প্রথমটার সঙ্গে দ্বিতীয় সেন্টেন্সটার কী হলো, রিলেশন তৈরি হলো। এই জন্য এটাকে বলা হবে রিলেটিভ ক্লজ। ক্লজ তোমরা সবাই শিখেছো আশা করি। এটাকে কী ক্লজ বলা হবে, রিলেটিভ ক্লজ হলো। তাহলে আজকে এই অবধি থাকলো। পর নেক্সট দিন আমরা পরের অংশটুকু পড়ব। ওকে, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে জানাবে।